নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে দেখে দেব আজকের হেডলাইন্স। আনন্দপুরের নাজিরাবাদে জারি ১৬৩ ধারা, ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। এরই মধ্যে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ, শহরে অ্যাকশনে সিবিআই। আলিপুর সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান। আনন্দপুর কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জন। বুধবার মধ্যরাত থেকে ঘটনাস্থলে জারি ভারতীয় ন্যায় সংহিতা ১৬৩ ধারা। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি, সিঙ্গুরের সভামঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মালদহে উদ্ধার অস্ত্র, গঙ্গা নদীপথে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার রুখল মালদহ পুলিশ, গ্রেপ্তার ১। সম্পন্ন হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন অমিত শাহ এবং বিজেপির সভাপতি নীতিন নবীন। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হচ্ছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে জারি রয়েছে ১৬৩ ধারা। ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে নাজিরাবাদে পৌঁছে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একেবারে অকুস্থল পর্যন্ত গেলেন না। কিছুটা দূর থেকেই বললেন, আমি আইন মেনে চলি, ১০০ মিটার দূর থেকেই দেখব। বৃহস্পতিবার আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। তবে সেখানে ইতিমধ্যেই ৫ জনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। জমায়েতের কারণে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, সেই আশঙ্কা থেকেই বারুইপুর আদালতের অনুমতি নিয়ে এই পদক্ষেপ করেছে পুলিশ। ওই নির্দেশের বিজ্ঞপ্তি অকুস্থল ঘিরে রাখা পুলিশের গার্ডরেলও সাঁটানো ছিল। তবে এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর ৩:৩০ নাগাদ আনন্দপুরে নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়কেরাও। ঘটনাস্থলের কিছুটা দূরেই গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু। হেঁটে ঘটনাস্থলের দিকে যেতে যেতে বলেন, আমরা সকলে আইন মেনে চলি, আমরা বিধায়ক, আমরা আইন মানা লোক, আমরা চেষ্টা করব ওই ১০০ মিটার দূর থেকেই দেখার। বিরোধী দলনেতা জানান, এখনও ২০ জনের বেশি নিখোঁজ। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও ঘটনাস্থলে যাননি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তার কথায়, মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেনি, তার বাড়ি এখান থেকে ১০ কিলোমিটারের মধ্যে, তার আসা উচিত ছিল। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার ২টি গুদামে আগুন লেগে যায়। তার মধ্যে ছিল ওয়াও মোমোর গুদাম, অপরটি ডেকোরেটাসের গুদাম। ওই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর মিলেছে কিছু দেহাংশ। এখনো পর্যন্ত এমন ২১টি দেহাংশের সন্ধান পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ২৭ জনের নামে নিখোঁজ ডায়েরি হয়েছে থানায়। ওই অগ্নিকাণ্ডের পর রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। রাজ্যের অপর মন্ত্রী অরূপ বিশ্বাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুভেন্দু বলেন, কাউকেই বাধা দেয়নি। আমি কাল দুর্গাপুর থেকে বলেছি ২০ জন বিধায়ক নিয়ে দূর থেকে একটু দেখব, এটি আমাদের কর্তব্য। রাজ্যের শাসক দল কর্তব্য পালন করেনি, তাই বিরোধী দলনেতা এবং বিরোধী দলের বিধায়কদের কাজ এটা। এই কারণে আমাদের আটকানোর জন্য রাতেই ১৬৩ ধারা জারি করেছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। বস্তুত বৃহস্পতিবার আনন্দপুরে শুভেন্দুদের একটি মিছিলও করার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই মিছিল বাতিল হয়ে গিয়েছে। পরে শুক্রবার ওই মিছিল করার জন্য হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন শুভেন্দুরা। আদালতের ওই নির্দেশ প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই নাজিরাবাদে পৌঁছে যান বিরোধী দলনেতা। হাই নিউজ নেটওয়ার্ক। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন তিনি। আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকেই সেই কথা ঘোষণা করলেন তিনি।
বললেন, বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি অরূপকে পাঠিয়েছিলাম, ওদের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যকে সিভিক চাকরি দেওয়ার জন্য। মঙ্গলবার আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথাই জানিয়েছিলেন। দেহ বা দেহাংশের শনাক্তকরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি ডিএনএ পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ার কিছুটা সময় সাপেক্ষ। কিন্তু কেন? ডিএনএ পরীক্ষা করতে গেলে নিয়ম মেনে আদালতের কাছে অনুমতি নিতে হবে। সেই অনুমতি মেলার পর নমুনা পরীক্ষা করা হয়। পুলিশের সেই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে রাজ্য। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে 2টি মামলা রুজু করেছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ভোররাতে 3টে নাগাদ অগ্নিকাণ্ড ঘটে যায় আনন্দপুরে। সেই অগ্নিকাণ্ড দেখে এলাকার মানুষ পুলিশে খবর দেন। দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। পরে আরও 4টি ইঞ্জিন আসে। অবশেষে 1.5 দিন পর দমকলের 16টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত সরকারি মতে সঠিকভাবে মৃত্যু নিশ্চিত করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের সময় বাংলার শীর্ষ আমলা ও পুলিশ অফিসাররা এবার কাজ করবেন অন্য রাজ্যে। তাদের ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি তাদের ট্রেনিং দেওয়া হবে। সেই সংক্রান্ত চিঠিও এসেছে। ভোটের সময় বাংলার শীর্ষ আমলা ও পুলিশ অফিসাররা এবার কাজ করবেন অন্য রাজ্যে। তাদের ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাংলার স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন সিনিয়র আইএএস অফিসার এবং আইপিএস অফিসার তুলে নিল কমিশন। আগামী 5 এবং 6 ফেব্রুয়ারি তাদের ট্রেনিং দেওয়া হবে। সেই সংক্রান্ত চিঠিও এসেছে কমিশনের তরফে। কমিশন সূত্রে জানা গিয়েছে 10 জন করে আইএএস এবং আইপিএস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা ও অন্যান্য শীর্ষ আইএএস অফিসারদের। আইপিএস অফিসারদের মধ্যে তালিকায় রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং আসানসোল পুলিশ কমিশনারের নাম। জানা গিয়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলির কাছে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক নিয়োগের জন্য আমলা ও পুলিশ কর্তাদের তালিকা চেয়েছিল কমিশন। বাংলা নাকি সেই তালিকা পাঠায়নি। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকেই আইপিএস ও আইএএস অফিসারদের তুলে নিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে জানান, রাজ্য সাহায্য করেনি, তাই কমিশন কয়েকজনকে তুলে নিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজ করেছে বলে তোপও দেখেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাস। বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি ও অনৈতিক কাজ করে যাচ্ছে তারা। বিজেপির অনুকূলে যত রকম প্রভাবিত করা যায় সেই চেষ্টাও করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। উল্লেখ্য, এই সময় বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। শুনানি প্রক্রিয়া শেষ হলে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। কিন্তু শোনা যাচ্ছে পিছিয়ে যেতে পারে সেই তারিখ। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরপরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করা যেতে পারে বলেও অনুমান করা হচ্ছে। তবে শুধু বাংলায় নয়, নির্বাচন রয়েছে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন। তার মাঝে অন্য রাজ্যগুলিতে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য বাংলার অফিসারদের তুলে নিল নির্বাচন কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যেক বছর হবে সেবাশ্রয়। মেটিয়াবুরুজে শিবির ঘুরে দেখে ঘোষণা অভিষেকের। সাংসদ এদিন মডেল ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যান। 50 দিনের এই শিবির শেষে অভিষেকের ঘোষণা, মানুষের কাছে যে সাড়া পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। সাধারণ মানুষের নজর কাড়া উৎসাহ ও উদ্দীপনার মধ্যে বুধবার বিকেলে মেটিয়াবুরুজ বিধানসভার সেবাশ্রয় 2 এর মডেল ক্যাম্প ঘুরে দেখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনগরের আকরা ফটকে 4 নম্বর ফুটবল মাঠের ওই মডেল ক্যাম্পেই শেষ হল সেবাশ্রয় 2 এর এবারের স্বাস্থ্য শিবির। 50 দিনের এই শিবির শেষে অভিষেকের ঘোষণা, মানুষের কাছে যে সাড়া পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। বুঝতে পেরেছি সেবার কোনো শেষ নেই।
তাই জানিয়ে রাখতে চাই সেবাশ্রয় বছর বছর ফিরবে। এবার সাকুল্যে প্রায় 5 লক্ষ মানুষ এই স্বাস্থ্য শিবিরগুলি থেকে পরিষেবা পেয়েছেন। সাংসদকে ঘিরে এদিন ছিল ব্যাপক উদ্দীপনা। ছিলেন বিধায়ক আব্দুল খালেক মোল্লা সহ অন্য তৃণমূল নেতৃত্ব। সাংসদ এদিন মডেল ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে যান। মানুষের সঙ্গে হাত মেলান, হাত নাড়িয়ে সকলকে শুভেচ্ছা এবং হাত জোর করে নমস্কার জানান। বাবা মায়ের সঙ্গে আসা শিশুদের গাল টিপে আদরও করেন অভিষেক। স্বাস্থ্য শিবিরে আসা রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেন শিবিরে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। হাই নিউজ নেটওয়ার্ক। সল্টলেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলছে জমজমাটভাবে। 1000-টিরও বেশি স্টল বিশিষ্ট মেলায় কয়েক হাজার দর্শনার্থীর ভিড়। আর এই ভিড়ের মধ্যে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের লেখক। দেখে নেওয়া যাক সেই রকমই এক লেখকের গল্প। সল্টলেকে চলছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসব। এবছর ছোট বড় মিলিয়ে 1000-টিরও বেশি প্রকাশনী রয়েছে বইমেলায়। বইমেলার থিম দেশ আর্জেন্টিনা। বইমেলায় শিশুদের জন্য চমৎকার সব আয়োজনও রয়েছে। ছোটদের জন্য মিষ্টি ছড়া, ছোটদের কল্পবিজ্ঞান, কমিক্স, ভূতের গল্প এবং শিক্ষণীয় বই অনেক কিছুই রয়েছে। তবে এই বছর বইমেলায় এই শিশুদের জন্য বইয়ের পাশাপাশি দেখা মিলল এক 13 বছরের লেখকের বইয়েরও, যা তার নিজের জীবনের অভিজ্ঞতার কাহিনীতে লেখা। আমি তো কারেন্টলি আমি আমার প্রথম বই ট্রাভেল নিয়ে, সেকেন্ড বই ট্রাভেল নিয়ে ঠিক নয়, লকডাউন নিয়ে, মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই। থার্ড বইও ট্রাভেল নিয়ে। তো মানে আমি আপাতত সবই নিজেকে নিয়েই লিখেছি। তো আমি বলবো আমি লেখা স্টার্ট করি 9 বছর বয়সে। প্রথম বই প্রকাশিত হয় 10 বছর বয়সে। এখন আমার 13 বছর বয়স, ডিসেম্বরে 13 হয়েছে। আমার প্রথম বইয়ের নাম অ্যান ইন্ডিয়ান কিড ইন জাপান। বইটাতে আমার 4 মাসের জাপানের অভিজ্ঞতা আছে। আর আমার সেকেন্ড বই দ্য লকডাউন লাইফ অফ দি ইন্ডিয়ান কিড। ওখানে লকডাউনের সব মানে কি ফেস করেছিলাম ওগুলো নিয়ে অভিজ্ঞতা আছে। আর আমার 3 নম্বর বই দ্য ইন্ডিয়ান কিড ইন ইজিপ্ট। এখানে আমি আমার 12 দিনের ভ্রমণ কাহিনী, যেখানে আমি ইজিপ্টে গেছিলাম, এটা নিয়ে আমি লিখেছি। আর এবং এই 3টি বই দেশ পাবলিকেশনে প্রকাশিত হয়েছে। আর এই কলকাতা বইমেলাতে কমলিনীর বুক স্টলে এটা আছে। মায়ের কথায় শুরু ডায়েরি লেখা, আর আজ সেটাই পরিণত হয়েছে বইতে। তো বেসিক্যালি যখন আমি জাপানে গেছিলাম, আমি ওখানে আমার মা একদিন আমাকে অ্যানে ফ্র্যাঙ্ক নিয়ে বলে। আর অ্যানে ফ্র্যাঙ্কের ব্যাপার শুনে আমি খুব ইন্সপায়ার্ড হই। আমি অ্যাকচুয়ালি খুব বড় একটা গল্পকে শর্টে বলছি। তো ওইখানে আমি ওটা শুনে ইন্সপায়ার্ড হই। আমি বললাম, আমি তখন অ্যাকচুয়ালি একটা ডায়েরি লিখতাম। আমার মা আমাকে একটা ডায়েরি গিফট করেছিল, বলেছিল লেখার জন্য। কারণ আমি যখন বড় হব, আমি জাপানে কী করছি ভুলে যাবো, তাই জন্য আমি লিখতাম, যাতে আমার মনে থাকে বড় হয়ে পড়লে। তো আমি তখন বললাম, আমার ডায়েরিটা তাহলে বই কেন হবে না? অ্যানে ফ্র্যাঙ্কের দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল আছে না? তো তখন বললো নিশ্চয়ই লিখলে হবে। তাই আমি MS ওয়ার্ডে লেখা স্টার্ট করি। আর মানে মজায় মজায় লিখছিলাম। তারপরে ইভেনচুয়ালি সেটা প্রথম বই প্রকাশিত হয়। তারপরে সেকেন্ড বই, থার্ড বই, এভাবেই লেখা একটা নেশার মতো হয়ে গেছে আর কি। এরপরে আমি একটা নিজের লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে শর্ট স্টোরির বই লিখছি। ওটাই 4th বই। ওটা কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে আশা করছি। এবার কি হয় দেখা যাক। ছেলের এই প্রতিভার যথাসম্ভব সমর্থন করছে তার বাবা মাও। বাবা হিসেবে তো ভালো না লাগার কোনো প্রশ্নই নেই। আর ও করছে সেটা সাপোর্ট করতে পারছি বা চেষ্টা করছি। কতটা পারছি তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চেষ্টা করছি। ডেফিনেটলি বাবা হিসেবে তো ডেফিনেটলি গর্ববোধ করছি। ও এটাকে হবি হিসেবে রাখুক, কেন আজকের দিনে সুস্থ থাকতে হলে হবিটার একটা বড় প্রয়োজন। আর সেটা যদি লেখা হয়, সেটা তো ডেফিনেটলি সমস্ত মনের রাগ থেকে শুরু করে সব কিছু লেখার মাধ্যমেই সেটা আমার মনে হয় বার করে দিতে পারবে। আর ভবিষ্যতে তো চ্যালেঞ্জ আসবেই, বড় যত হবে তত সব রকম চ্যালেঞ্জ তোকে ফেস করতে হবে। লেখাটা আমার মনে হয় ওর কাছে একটা বড় মাধ্যম হবে সেই জায়গা থেকে বেরোনোর জন্য। মনের ভাব প্রকাশের সবচেয়ে অভিনব পদ্ধতি হলো লেখা। আর যদি তা হয় এক শিশুর মনের ভাবনা, তবে তা হয়ে ওঠে সকলের কাছে খুবই আকর্ষণীয়। হাই নিউজ নেটওয়ার্ক।
2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেদিকে নজর দিয়ে ট্রাফিক নিয়মে কিছু রদবদল আনল কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত থাকবে ভারী যান। কমিশনার মনোজ বর্মা বিজ্ঞপ্তি জারি করে সে কথাই জানিয়েছেন। 2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। সেই দিকে নজর দিয়ে ট্রাফিক নিয়মে কিছু রদবদল আনতে চলেছে কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে নিয়ন্ত্রিত থাকবে ভারী যান। কমিশনার মনোজ বর্মা বিজ্ঞপ্তি জারি করে সেই কথাই জানিয়েছেন। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহরের মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় সকাল 6টা থেকে 12টা পর্যন্ত চলতে পারবে না পণ্যবাহী যান। জরুরি পণ্য যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, অক্সিজেন, দুধ, ওষুধ, সবজি, ফল, মাছ বহন করছে এমন ভারী যান সকাল 8টা পর্যন্ত কলকাতার রাস্তায় চলতে পারবে। যেখানে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে যানবাহনের পথ ঘোরানো হতে পারে। মাধ্যমিকের জন্য আর যেসব বিধি জারি করা হয়েছে সেগুলির সঙ্গে এই নিয়মও প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ফেব্রুয়ারি মাসের 2, 3, 6, 7, 9, 10, 11, 12 তারিখে পরীক্ষা রয়েছে মাধ্যমিকের। 20 জানুয়ারিতে 2026-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার পরীক্ষা, আর তার কারণেই যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দোকানে গেলে লাগবে খুচরো 50-100 টাকার নোট। এদিকে এটিএম থেকে শুধুমাত্র পাওয়া যাচ্ছে 500 টাকার নোট। 100 থেকে 200 টাকার নোটও অমিল। ফলে খুচরো নেই বলে নাকাল হন সাধারণ মানুষ। এবার সেই সমস্যাকে দূর করতে কেন্দ্র আনছে হাইব্রিড এটিএম। দোকানে লেনদেন করতে গেলে খুচরো 50-100 টাকার প্রয়োজন হয়। অন্যদিকে এটিএম থেকে শুধুমাত্র পাওয়া যাচ্ছে 500 টাকার নোট। 100 বা 200 টাকার নোট অমিল। ফলে খুচরো নেই বলে নাকাল হওয়ার অবস্থা বিরল নয়। ইউপিআই এর রমরমার সময়ে এমন ছবি প্রায়শই দেখা যায়। এই অসুবিধা দূর করতে এবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ছোট অর্থমূল্যের ব্যাংক নোট যাতে সহজে পাওয়া যায় তার জন্য বিশেষ এটিএম আনার কথা ভাবা হচ্ছে, যাকে হাইব্রিড এটিএম বলা হচ্ছে। সেখানে 10, 20, 50 টাকার নোটও মিলবে। এর সঙ্গে আরও একটি ভাবনা রয়েছে, সেটি হলো টাকা খুচরো করার জন্য এটিএম ব্যবহার করার সম্ভাবনা। অর্থাৎ আপনি এটিএমে বড় নোট জমা দিলে সেটা খুচরো করে এটিএম থেকেই ফেরত পাবেন। এই দুই ভাবনা কার্যকর হলে দেশ জুড়ে খুচরোর সমস্যা অনেকটাই মেটানো যাবে। একই মেশিন থেকে একসঙ্গে ছোট নোট পাওয়া যাবে, আবার টাকা খুচরো করানো যাবে। এই সিস্টেমকে বলা হচ্ছে হাইব্রিড এটিএম। রিজার্ভ ব্যাংক সূত্রকে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে, মুম্বাই এই এটিএম পাইলট প্রজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই পাইলট প্রজেক্টে স্বীকৃত পেলেই দেশ জুড়ে চলবে হাইব্রিড এটিএম। শুরুর দিকে বড় শহরে জনবহুল এলাকা বা বাস স্টপ, জনবহুল রেল স্টেশনের আশেপাশে এই হাইব্রিড এটিএম বসানো হবে। পরে সেটা দেশের অন্যান্য প্রান্তেও শুরু করা হবে। আরবিআই সূত্রে খবর, এই মুহূর্তে দেশে যে পরিমাণ নগদ রয়েছে সেটার সিংহভাগ 500 টাকার নোট, অনেক কম 100-200 টাকার নোট, 10, 20, 50 টাকার নোট নগণ্য। সূত্রের দাবি, আগামী দিনেও এই ছোট নোট ছাপানো বাড়াতে পারে দেশের শীর্ষ ব্যাংক। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার মার্কিন ডলারের বিরুদ্ধে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেল ভারতীয় মুদ্রা। বিদেশি পুঁজির দুর্বল প্রবাহ এবং ডলার হেজিংয়ের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রবল চাপের মুখে পড়ে দেশের মুদ্রা। বৃহস্পতিবার মার্কিন ডলারের বিরুদ্ধে সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে গেল ভারতীয় মুদ্রা। বিদেশি পুঁজির দুর্বল প্রবাহ এবং ডলার হেজিংয়ের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় প্রবল চাপের মুখে পড়ে দেশের মুদ্রা। শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির তথ্য সত্ত্বেও সেই ইতিবাচক প্রভাব বাজারে কার্যত ঢাকা পড়ে যায়। দিনের লেনদেনে এক পর্যায়ে ডলারের তুলনায় রুপি নেমে আসে 91.9850। এর ফলে গত সপ্তাহে তৈরি হওয়া আগের সর্বনিম্ন রেকর্ড 91.9650 ভেঙে যায়। তথ্য বলছে, এই প্রথমবার রুপি কার্যত 92-এর একেবারে কাছাকাছি পৌঁছে গেল। চলতি বছরে এখনো পর্যন্ত রুপির দর কমেছে প্রায় 2%। তবে আরও বড় পতন হয়েছে সাম্প্রতিক মাসগুলিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্য রপ্তানির ওপর উচ্চ শুল্ক আরোপ করার পর থেকে ডলারের তুলনায় রুপির দর প্রায় 5% নেমে গেছে। এই পতন এমন এক সময় ঘটল যখন ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার যথেষ্ট শক্তিশালী।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে 8.2%। তবুও আন্তর্জাতিক বাণিজ্য পুঁজি প্রবাহ সংক্রান্ত চাপ সেই ইতিবাচক তথ্যকে ছাপিয়ে গেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার স্থানীয় লেনদেন শুরু হওয়ার আগে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুদ্রা বাজারে হস্তক্ষেপ করতে পারে। উদ্দেশ্য ছিল রুপির পতনের গতি কিছুটা কমানো, বিশেষ করে যখন মুদ্রা 92 স্তরের দিকে দ্রুত এগোচ্ছিল। এক বিদেশি ব্যাংকের ট্রেডার ইতিমধ্যেই জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক কোনো নির্দিষ্ট স্তর রক্ষা করার চেয়ে হঠাৎ বড় ওঠানামা ঠেকাতেই বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক কয়েকটি সেশনে রুপির দুর্বলতা চোখে পড়ার মতো। মাত্র 6টি লেনদেনের দিনের মধ্যে প্রথমবার 91 স্তর ভেঙে রুপি প্রায় 92 ছুঁয়ে ফেলেছে। যদিও আরবিআই বারবার বলেছে তারা মুদ্রার কোনো নির্দিষ্ট দর বা সীমা লক্ষ্য করে না, শুধুমাত্র অতিরিক্ত অস্থিরতা নিয়ন্ত্রণ করতেই বাজারে হস্তক্ষেপ করা হয়। বিশেষজ্ঞদের মতে একাধিক কারণে রুপির ওপর চাপ বাড়িয়েছে। আমেরিকার উচ্চ শুল্ক, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের বড় অঙ্কের অর্থ প্রত্যাহার, সোনাসহ মূল্যবান ধাতুর আমদানি বৃদ্ধি এবং ভবিষ্যতের রুপির আরও দুর্বলতা নিয়ে কর্পোরেট সংস্থাগুলির আশঙ্কা সবই একসঙ্গে কাজ করছে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে এমন এক সময়ে যখন ভারত এখনও বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি এবং সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও চূড়ান্ত করেছে। তা সত্ত্বেও মার্কিন শুল্ক কার্যকর হওয়ার পর থেকে ইউরোর তুলনায় রুপি প্রায় 7.5% এবং চীনা ইউয়ানের তুলনায় সমান হারে দুর্বল হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে দীর্ঘমেয়াদে ভারতের উপর আমেরিকার উচ্চ শুল্ক কমতে পারে, তবে সেই বিলম্ব আপাতত দেশের বৈদেশিক ভারসাম্যের ওপর চাপ তৈরি করছে। তাদের অনুমান আগামী 12 মাসে ডলারের তুলনায় রুপির দর 94 পর্যন্ত নামতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক নিরপেক্ষ।